প্রধান বিরোধী জোটকে বাদ দিয়ে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হলে টেকসই হবে না, অভিমত বিশ্লেষকদের। ৩৮ ঘণ্টা পার হয়ে গেলেও সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় মামলা হয়নি, আটক করা হয়েছে আরও ৬ জনকে। কাল ঘোষণা করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন, জানালেন অর্থমন্ত্রী। এবং শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট, ভোগান্তিতে গ্রাহক। চট্টগ্রামের নতুন সংযোগ পেতে অনিয়মের অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শুরুতেই চলমান রাজনৈতিক সংকটে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রধান বিরোধী জোটকে বাদ দিয়ে এই নির্বাচন হলে তা টেকসই হবে না বলে মনে করেন তারা। জাফর সাদিকের প্রতিবেদন। সামনের সপ্তাহে প্রথম ভাগে আমরা তফসিল ঘোষণা করে দেব। একদিকে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করার প্রস্তুতি নির্বাচন কমিশনের, অন্যদিকে নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী জোটের দেশ অচল করে দেওয়ার এই হুমকি। যদি নির্দলীয় সরকারের ব্যবস্থা না করে তফসিল ঘোষণা করা হয় তো সেই মুহূর্ত থেকে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। এই দুই টানাপোড়েনের কথা মাথায় রেখেই রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলেও তা গ্রহণযোগ্য ও টেকসই হবে না। নির্বাচন হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এই নির্বাচনটা ওই অর্থে সুষ্ঠু হবে না যে সবাই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। একতরফা নির্বাচন হয়ে অতীতের সব সরকারগুলি খুব অল্প দিন ক্ষমতায় টিকে থাকতে পেরেছে। নির্বাচন করতে হলে অবশ্যই একটা সমঝোতার মাধ্যমে নির্বাচন করতে হবে। যদি মারামারি করে বর্তমান সরকার আছেন তারা যদি টিকে থাকেন, তারপরেও সেটা শান্তিপূর্ণ অবস্থা হবে না। অন্যদিকে সাবেক এই কূটনীতিকও মনে করছেন সকল দলের অংশগ্রহণ, নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করা না গেলে নির্বাচন সুষ্ঠু হবে না। সবগুলো অ্যারেঞ্জমেন্ট ঠিক মতো যখন আসবে তখনই আমরা বুঝতে পারবো যে নির্বাচন সঠিক পথে এগোচ্ছে। এই চারটার মধ্যে কোনো একটা যদি না থাকে তাহলে তার পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো সেগুলোর মধ্যে অসম্পূর্ণতা থাকতে পারে এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা সুস্থ অবস্থা হবে বলে তো মনে করার কোনো কারণ নেই। আর তাই সমঝোতার ভিত্তিতে নির্বাচন না হলে তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকরা। যেমন তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকুক, এটা তারা দুজনেই চায়। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্দলীয় সরকারের দাবি না মেনে তফসিল ঘোষণা করা হলে ওই মুহূর্ত থেকে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বিরোধী দল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের কাছে আর কোনো বিকল্প নেই। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ সময় আগামীকাল সারা দেশে আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। নির্বাচনকালীন সরকার গঠনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তার প্রতিবাদে 18 দলীয় জোট বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কর্মসূচি থেকে আটক নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি নির্দলীয় সরকারের দাবি পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতারা। ফলাফলকে নির্বাচনের মাধ্যমে তারা নির্ধারণ করতে চায় ওই ভারতের পঞ্চশরণ লাফালাফি করে আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না। আমার শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো আন্দোলনের মাঝে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের দিক থেকে আলোচনা এবং সংলাপের সব চেষ্টা নেওয়া হলেও সরকারের আন্তরিকতা নেই। আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমাদের সামনে আর বিকল্প কোনো পথ খোলা নেই। আসুন, এখন আর দ্বিধাদ্বন্দ্ব নয়। আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা দয়া করে জেগে উঠুন এবং রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। এই সরকার স্বৈরাচারী সরকার, এই সরকার যারা জুলুমবাজ সরকার, এই সরকার খুনি সরকার, এই সরকারকে অবৈধ সরকার, তাকে সরে যেতে বাধ্য করতে হবে বন্ধুগণ। বিরোধী দলের নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা এবং বিচার কাজের সমালোচনা করেন মির্জা ফখরুল। যে মুহূর্তে তফসিল ঘোষণা করা হবে, যদি নির্দলীয় সরকারের ব্যবস্থা না করে তফসিল ঘোষণা করা হয় তো সেই মুহূর্ত থেকে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আগামী রবিবার এই নির্দলীয় সরকারের দাবিতে সমগ্র বাংলাদেশে
প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে বন্ধুগণ। বিরোধী দলের কণ্ঠরোধ করে সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে। সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন, আগামী সপ্তাহের প্রথম দিকে 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল চাঁদপুরে সাংবাদিকদের তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন করার পরিকল্পনা ছিল জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে, তবে নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসায় এরই মধ্যে মনোনয়ন ফর্ম পূরণের নির্দেশিকা এবং নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ছাপার কাজ করা হচ্ছে। এছাড়া গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচনের প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণবিধি। এবারের নির্বাচনী ব্যয় নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপনে ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ধরা হয়েছে 8 টাকা। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো প্রার্থীর নির্বাচনী ব্যয় 25 লাখের বেশি হতে পারবে না। সামনের সপ্তাহে প্রথম ভাগে আমরা তফসিল ঘোষণা করে দেব এবং আমরা যদিও এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, তবুও আমরা আশা করছি যে জানুয়ারির প্রথম দিকেই আমরা নির্বাচনটা সম্পন্ন করব। সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রাইহানকে কুপিয়ে হত্যা ঘটনায় 38 ঘণ্টা পার হয়ে গেলেও এখনো মামলা হয়নি। এই ঘটনায় আরও 6 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 23 জনে। বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডের পরই আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আটক করা হয় 17 জনকে। গতকাল ও আজ ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরও 6 জনকে। এদিকে নিহত আবু রাইহানের লাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে আবু রায়হানের উপর হামলা চালায় জামাত শিবিরের 40 থেকে 50 জন অস্ত্রধারী ক্যাডার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন আগামীকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমরা আমাদের এই 5 বছরে সচেষ্ট হয়েছি যাতে এই এডহকিজম কম হতে পারে। কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ করা যায়নি। আমরা অবশ্যই কিছু কিছু সংস্কার শুরু করেছি এবং সেখানে সচরাচর এটা নীতির ভিত্তিতে করা হয়েছে। আমি আশা করি যে এই যে পে কমিশন, পে অ্যান্ড সার্ভিসেস কমিশন, যেটি আগামী রোববারে ঘোষিত হবে, তারা তাদের দায়িত্বের মধ্যে আমরা এইসব বিষয়ে নিয়ে এসেছি। এবার বাসাবাড়িতে গ্যাস সংকট নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট। লাইনের চাপ কম থাকার পাশাপাশি অবৈধ সংযোগ বেড়ে যাবার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর আবাসিক গ্রাহকরা। শীত বাড়লে সংকট আরও বেড়ে যাবে এমন আশঙ্কাও তাদের। অন্যদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, লোড ব্যবস্থাপনার উপর জোর দিয়ে দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করবেন তারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। কিন্তু ইচ্ছা করে না যে গ্যাসই নাই তো রান্না করব কি করে। রাজধানীর হাতিরপুল এলাকার এই গৃহিণীর মতো অনেক গ্রাহকই আবাসিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সংকটে ভোগেন বছরের অনেকটা সময়। আর শীত আসলেই এই কষ্ট বেড়ে যায় বহুগুণ। কেবল রাজধানীতে প্রায় 4 লাখ বৈধ, 1,60,000-এর বেশি অবৈধ আর 3,000 বাণিজ্যিক গ্রাহক মিলে বৃহত্তর ঢাকাতে গ্যাসের প্রতিদিনকার চাহিদা প্রায় 1,600 মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ রয়েছে 1,400 মিলিয়ন ঘনফুটের মতো। আমাদের বাসায় তো থাকেই না সকালে গ্যাস, 8টার পরেই যায় গিয়া। সকালের টাইমে একটু নরমালি একটু নাস্তা টাস্তা অনেকদিন হয়, অনেকদিন আবার নাস্তা রুটি ভাজা যায় না। গ্যাসের এই সংকটের কারণে অনেকে তাই বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, কেরোসিন চুলা ও বিভিন্ন বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। এর ফলে তাদের টানতে হয় বাড়তি খরচের বোঝা। দিনের বেলা স্টোভে রান্না করে খাইতে হয়, আর রাত্রেবেলা রান্না করে রাখতে হয়, বাসিটা খাইতে হয়। এদিকে কামরাঙ্গীরচর, মগবাজার, মিরপুর সহ কয়েকটি এলাকায় গ্রাহক সংখ্যা আগের থেকে বেড়ে যাওয়ার কারণে গ্যাস সংকট চলছে এমন দাবি তিতাস কর্তৃপক্ষের। সরবরাহ স্বাভাবিক রাখতে শীত মৌসুমে গ্যাসের চাপ বাড়ানোর ব্যবস্থা চলছে বলে জানান তারা। এখন কিন্তু সেই হাহাকারটা নেই। শীতের সময় যে গ্যাপটা আসে সেটা প্রধানত শহর এলাকাতেই আসে। এই গ্যাপটা হয়তো 20 মিলিয়ন 25 মিলিয়নের গ্যাপ আসে। শীত উপলক্ষে আমরা সাধারণ সময়ের থেকে বেশি সজাগ থাকি। তাপ কমে যাওয়ার জন্য যে কন্ডেনসেশন বেড়ে যায়, ওটাকে আমি কাউন্টার ব্যালেন্স করি হিটারের মাধ্যমে। লোড ম্যানেজমেন্টটা আমরা তখন করি খুব নিবিড়ভাবে। তবে লোকবল সংকটের কারণে অবৈধ সংযোগের বিরুদ্ধে পুরোদমে অভিযান চালানো সম্ভব হচ্ছে না, এমনটাই দাবি সংস্থাটির।
মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট নিয়ে আরও রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। সময় সংবাদে আরও থাকছে, রাজশাহীতে আমন খেতে পোকার আক্রমণে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার আশঙ্কা, সময়মতো পরামর্শ না দেওয়ার অভিযোগ অস্বীকার কৃষি বিভাগের। মক্কায় পবিত্র কাবা শরীফে ওমরা পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের স্থানীয় সময় গতকাল সকাল 8:30টায় শুরু করে বেলা 11টায় শেষ করেন ওমরা এর সব আনুষ্ঠানিকতা। এর আগে বাংলাদেশ সময় সকাল 7টায় পবিত্র মক্কা নগরীতে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরসঙ্গী ছাড়াও ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা। মক্কায় হেরাম শরীফে জুম্মার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী মদিনায় যান। মক্কা এবং মদিনায় ধর্মীয় আচারাদি পালন শেষে আজ মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীরা রয়েছেন। পোকার আক্রমণে চলতি মৌসুমেই রাজশাহী আমনের ফল আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা পোকার আক্রমণ দমনে কোনো পরামর্শ দেয়নি তাদের। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন। আব্দুল সালামের ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে এমন লকলকে ধানের দোলা কৃষকদের মনেও এক ধরনের আশার আলো দেখিয়েছিল, কিন্তু পোকার আক্রমণে এবছর অনেক ধান নষ্ট হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তারা পায়নি কোনো দিক নির্দেশনা। তাই নতুন ধান কেটে ঘরে তুলতে শুরু করলেও কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। গতবার যদি 20 মন হয় বিঘাতে, এবার ওরা ধরেন 10-12 মন, মোটর বিঘাতে 8 মন মার। কোনো কৃষি কর্মকর্তা এসে বলেনি যে এই জিনিসটা দাও। এই হাজার হাজার একর জমির ধান এরকম অবস্থা। কারেন্ট পোকা বলছে, ওই পোকা 4 আঙ্গুল ধানের উপর থেকে শীষ মরে গেছে। লসই হবে বাবা, এবছরে লাভের আশঙ্কা নাই। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষক ধানের আবাদ করেছে লাভের আশায়, কিন্তু অজানা এক পোকার আক্রমণ কৃষকদের সেই আশাকে ফিকে করে দিয়েছে। এ অবস্থায় সরকারিভাবে আমনের দাম নির্ধারণের পাশাপাশি আবারও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহের দাবি জানিয়েছেন তারা। সব জিনিসের দাম বেশি, পাটের দাম বেশি, কিন্তু ধানের দাম কম, সেই তুলনায় সরকার আমাদের কাছ থেকে ডাইরেক্ট কিনে, তাহলে হয়তো আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। তবে কৃষকদের এমন অভিযোগ অস্বীকার করে পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে দাবি কৃষি বিভাগের কর্মকর্তাদের। এই অভিযোগটা আর নাই, যারা বলেন তারা যথাযথ বলেন না। আক্রান্ত জমি থেকে পরবর্তী যাতে বীজ পারতপক্ষে সংগ্রহ না করে, ফলস মার্ট দেখা যাচ্ছে, সেগুলো সংগ্রহ করে ধ্বংস করা, যে ইউরিয়া সার কম ব্যবহার করা। রাজশাহী অঞ্চলে চলতি বছর 7,52,314 হেক্টর জমিতে 18,90,716 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আবারও গ্যাস সংকটে গ্রাহকদের ভোগান্তি নিয়ে রিপোর্ট। চট্টগ্রামে 3 বছর পর আবাসিক খাতে গ্যাসের সংযোগ প্রদান শুরু হলেও অবৈধ সংযোগ বৈধ করার প্রস্তাবে সাড়া মেলেনি। মাত্র 57 জন গ্রাহক বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। এদিকে নতুন সংযোগ অত্যন্ত ধীর গতিতে দেয়া হচ্ছে বলে দাবি করে এক্ষেত্রে অনিয়ম এবং প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন ঠিকাদাররা। অন্যদিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 3 বছর চট্টগ্রামে গ্যাসের সব ধরনের সংযোগ প্রদান বন্ধ থাকলেও থেমে থাকেনি অবৈধভাবে সংযোগ প্রদান। সরকারি সিদ্ধান্তে গত জুন থেকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি কেজিডিসিএল আবাসিক খাতে সংযোগ প্রদানের পাশাপাশি অবৈধ গ্রাহকদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়, কিন্তু নানা উদ্যোগেও প্রত্যাশিত সাড়া না মেলায় হতাশ কর্তৃপক্ষ। ঠিকাদাররা বলছেন, সংযোগ বিচ্ছিন্নের ভয়ে অবৈধ গ্রাহকরা আন্ডারগ্রাউন্ডে সংস্থার কর্মচারীদের সাথে বোঝাপড়া করছে। স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা বিভিন্নভাবেই আমরা সংবাদ সম্মেলন করে আমরা স্পষ্ট করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সবাই আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। প্রত্যেকটা জায়গায় রাউজান পটিয়া টুটিয়া এইসব জায়গায় লোক বাক্রাবাদে চাকরি করে, কর্ণফুলী গেছে, ওরা জানে যে ওই এই অফিসে চাকরি করে, তখন আসে জেনারেলি তার এলাকার লোক চাকরি করে, সে এটা অ্যারেঞ্জ করে। এদিকে চট্টগ্রামে গ্রাহক বেশি হলেও রাইজার টিম কম থাকায় সংযোগ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারদের। এ নিয়ে ঠিকাদারদের সাথে তিক্ততা সৃষ্টির পাশাপাশি সংযোগ প্রাপ্তি নিয়ে গ্রাহকরা আছেন চরম অনিশ্চয়তায়। এই গতিতে সংযোগ হচ্ছে, এই গ্রাহকদেরকে সংযোগ দিতে আমাদের একটা ধারণা আর কি, যে আরো 5 বছর পারবে না। গ্যাসে সংযোগ না পাওয়ার কারণে আমার ব্যাংকের ইন্টারেস্ট বাড়তেছে, যার ফলে নিয়ে আমার এখন দিশেহারা অবস্থায়। 6 মাস লাইন অনুমোদন দেওয়ার পরেও
মাসের পর মাস ঘুরার পর আমরা লাইন পাচ্ছি না। সংযোগ প্রদানে সিরিয়াল ভঙ্গ সহ প্রতিটি ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ঠিকাদারদের। ওরা যখন আমাদেরকে প্রেসার দেয় তখন আমরা কাস্টমারের কাছে যাই, কাস্টমারও বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাদেরকে টাকা দেয়, তাহলে আমারটা হবে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক অস্থিরতার কারণে সংযোগ প্রদান ধীরে হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা সংযোগটা যেরকম আশানুরূপ সংযোগ দিতে পারিনি, তো সেটা আমরা শুক্র শনিবার কাজ করে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। 6 মাসে কেজিডিসিএল 4000 চুলায় নতুন সংযোগ দিলেও এখনো প্রায় 20,000 গ্রাহক সংযোগের অপেক্ষায় আছেন। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। প্রধান বিরোধী জোটকে বাদ দিয়ে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হলে টেকসই হবে না অভিমত বিশ্লেষকদের। 38 ঘন্টা পার হয়ে গেলেও সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় মামলা হয়নি, আটক করা হয়েছে আরও 6 জনকে। কাল ঘোষণা করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন, জানালেন অর্থমন্ত্রী। এবং শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট, ভোগান্তিতে গ্রাহক। চট্টগ্রামের নতুন সংযোগ পেতে অনিয়মের অভিযোগ, অস্বীকার কর্তৃপক্ষের। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার রাত প্রায় 9টার দিকে একটি মোটরসাইকেলে থেকে রুহুল আমিন হাওলাদারের বাসার গেট লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় বাসার সামনে দিয়ে হেঁটে যাওয়া পথচারী সুজনের মাথায় আঘাত লাগে। আহত সুজন মেঘনা গ্রুপের একজন নিরাপত্তা প্রহরী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পর্যটন মন্ত্রীর বাসায় ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। টায়ারে অগ্নিসংযোগ এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে হরতালের ডাক দেয় জেলা বিএনপি। সকালে এডওয়ার্ড কলেজের সামনে রাস্তার ওপর টায়ারে আগুন দেয় ছাত্রদল কর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এছাড়া সকাল সন্ধ্যা হরতালে পাবনা থেকে সব রুটে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে 2013 সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হলেও যান স্বল্প থাকার কারণে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়েন। 2008 সালে নির্বাচনে ভরাডুবির পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার সবকটি আসনেই জয়ের জন্য মরিয়া বিএনপি। আন্দোলনের পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতিও। দলের মাঠ পর্যায়ের কর্মীরা মনে করেন সফলতা পেতে হলে তৃণমূল নেতাদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন করতে হবে। তবে জেলা বিএনপির শীর্ষ নেতাদের মতে মহাজোটের সরকারের দুঃশাসনের কারণে জনসমর্থনের জোয়ার এখন বিএনপির পক্ষে। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলনের পাশাপাশি ময়মনসিংহে নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। চলছে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের কাজও। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলার 11টি আসনেই ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি। দলের মাঠ পর্যায়ের কর্মীরা মনে করেন তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যোগ্য ও সঠিক প্রার্থী মনোনয়ন দিতে হবে। স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা যদি তৃণমূলের মতামতের ভিত্তিতে যদি নমিনেশন দেওয়া হয় তারা বিজয়ী হবে। আন্দোলন সংগ্রামের মাঝে যারা আছে এদের মধ্যে থেকে এবং তৃণমূলের মতামত নিয়ে যদি মনোনয়ন দেয় আমরা আশাবাদী 11টা আসনে জয়লাভ করব। তত্ত্বাবধায়ক সরকার যদি আসে এবং সুষ্ঠু নির্বাচন হয় তাই ময়মনসিংহের 11টা আসন এবং প্রত্যেকটা আসনই বিপুল ভোটে পাশ করবে। ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের মতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ময়মনসিংহে বিএনপি সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী। বর্তমান সরকারের প্রতি আস্থা হারিয়ে মানুষ এখন বিএনপির দিকে ঝুঁকছে। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলে জেলার 11টি আসনেই বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। এই সরকারের উপর একটা সম্পূর্ণ অনাস্থা হয়ে গেছে মানুষের। তারা যে ওয়াদা করেছিল ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকা চাল দিবে, তারা কোনো প্রতিকার রাখতে পারে নাই। বাংলাদেশে একটা এখন প্রতিষ্ঠিত জিনিস হয়ে গেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সুতরাং এই আন্দোলন আমরা থাকবে এবং তাদেরকে অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে হবে। সেইভাবে নির্বাচন দিলে আমরা বিপুলভাবে জয়যুক্ত হবে। 90 পরবর্তী 4টি জাতীয় সংসদ নির্বাচনে জেলার 11টি আসনে বিএনপি 91-এ 5টি, 96-এ 3টি, 2001-এ 6টি আসন পায়। আর 2008-এ কোনো আসন পায়নি দলটি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে 23 জনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে এ সময় দালাল চক্রের 6 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে 23 জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী দালাল চক্রের 6 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য দেশের বিভিন্ন স্থান থেকে তাদের নিয়ে আসা হয়েছে। আজ রাতেই তাদের কক্সবাজারের টেকনাফ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা ছিল। তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার 1 বছর পূর্তি উপলক্ষে সাভারের নিশ্চিন্তপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী প্রতিবাদী কর্মসূচি। শুক্রবার হতে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং নিহতের স্বজনরা কারখানাটির সামনে প্রতিবাদী মঞ্চ স্থাপন করে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় কারখানাটির মালিক সহ দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের প্রাপ্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়। গত বছরের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনায় সরকারি হিসাব মতে 114 জন নিহত এবং আরও 5 শতাধিক শ্রমিক আহত হন। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্ধ্রপ্রদেশে উত্তরের জেলাগুলো ছাড়াও গুন্টুর, গোদাবীর সহ অন্যান্য উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে 21,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 3 দিনব্যাপী বৈঠকের শেষ দিনে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিধিরা। গত সপ্তাহে পরমাণু কর্মসূচি বিষয়ে চুক্তি স্বাক্ষরে ইরানের সদিচ্ছা আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও আলোচনায় যোগ দিতে পারেন বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খেলার খবর। ক্রিকেট। অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। শুক্রবার রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে 6 রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে 177 রানের জয়ের টার্গেট দেয় সফরকারী পাকিস্তান। জবাবে 4 উইকেট হারিয়ে 170 রানে থামে প্রোটিয়ারা। কেপটাউনে টস জেতা পাকিস্তানে আহমেদ শেহজাদ এবং নাসির জমশেদের ব্যাটে 25 রানের ওপেনিং জুটি পায়। এরপর দলীয় 44 রানে বিদায় নেন এই দুই ওপেনার। তবে এরপর মোহাম্মদ হাফিজ এবং ওমর আকমলের 102 রানের জুটিতে 4 উইকেটে 176 রান করে পাকিস্তান। হাফিজ 63 এবং আকমল করেন 64 রান। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও শহীদ আফ্রিদির বোলিংয়ে এসে টানা 3 উইকেট তুলে নিলে বিপাকে পড়েন তারা। এরপর আমলাও ফেরেন ব্যক্তিগত 48 রানে। তবে শেষ দিকে 26 বলে 47 রান করা জেপি ডুমিনি জয়ের আপ্রাণ চেষ্টা চালালেও হার এড়াতে পারেনি প্রোটিয়ারা। ফলে 2 ম্যাচের টি-20 সিরিজ শেষ হল অমীমাংসিতভাবেই। Burst through his hands and it'll go for 4. But Pakistan win this with winning the toss and batting really well. Well, they batted superbly. They really did. ফুটবল। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 2 সপ্তাহের বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লা লিগায় বার্সেলোনা মুখোমুখি হবে গ্রানাদার। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। আর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল সাউদাম্পটনের এবং লিভারপুল খেলবে এভারটনের বিপক্ষে। তবে জার্মান বুন্দেসলিগায় বিগ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের 2 শীর্ষ দল বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। লা লিগায় ন্যু ক্যাম্পে গেল 21 ম্যাচে অপরাজিত আছে বার্সেলোনা। এমন পরিসংখ্যানের পরও গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে মেসি, ভালদেস সহ দলের 8 জন ফুটবলারের ইনজুরি বার্সা কোচ জেরার্দো মার্টিনোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তবে গ্রানাদার বিপক্ষে খেলা 4 ম্যাচে সবকটিতে জয় পাওয়ার রেকর্ড কিছুটা হলেও স্বস্তি দেবে বার্সা সমর্থকদের। অন্যদিকে 13 খেলায় 17 পয়েন্ট নিয়ে গ্রানাদা টেবিলের 8 নম্বরে থাকলেও গেল 2 ম্যাচে জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী তারা। তাই হয়তো স্বপ্ন দেখছে ন্যু ক্যাম্প থেকে পয়েন্ট নিয়ে ফেরার। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে 221তম মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের মুখোমুখি হবে এভারটন। চলতি মৌসুমে পুরো দলের মতোই তাদের 2 স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও ড্যানিয়েল স্টারিজ লিগে 8টি করে গোল করে আছেন দারুণ ফর্মে। সেই সাথে টফিসদের বিপক্ষে শেষ 6 ম্যাচে অপরাজিত আছে তারা। তাই জয় ভিন্ন অন্য কিছু হয়তো ভাবছেন না রেডস কোচ ব্রেন্ডন রজার্স।
অন্যদিকে নিজেদের মাঠে চলতি মৌসুমে এভারটন এখনো অপরাজিত থাকলেও দলে আছে ইনজুরি সমস্যা, তাই ঘরের মাঠে খেলা বলে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী রবার্তো মার্টিনেজের শিষ্যদের। এদিকে বুন্দেসলিগায় নিজেদের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে গত মৌসুমে ট্রেবল জয়ী ক্লাব বায়ার্ন মিউনিখের। দুই দলেই আছে ইনজুরি সমস্যা। এর মধ্যে ডর্টমুন্ডের সেরা একাদশের 4 ডিফেন্ডারই দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। তারপরও দলের উপর আস্থা রাখছেন কোচ ইউর্গেন ক্লপ। জানিয়েছেন কঠিন হলেও বায়ার্নের বিপক্ষে জয়ের লক্ষ্যেই লড়বে তারা। অন্যদিকে বায়ার্নেরও আছে একই সমস্যা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে বাভারিয়ান কোচ পেপ গার্দিওলা পাবেন না ফ্র্যাঙ্ক রিবেরি, বাস্তিয়ান শোয়ানস্টাইগার, ক্লদিও পিজ্জারো ও জার্দান শাকেরিকে। তবে তার দল আছে দুর্দান্ত ফর্মে। আর বরুসিয়ার বিপক্ষে জিতে তারা চাইবে বুন্দেসলিগায় নিজেদের অপরাজিত থাকা রেকর্ডটাকে 38-এ বাড়িয়ে নেবার সাথে শীর্ষস্থানটাও সুসংহত করতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে সপ্তাহদুয়েক বিরতির পর আবারও শুরু হচ্ছে স্প্যানিশ লিগ। এর আগে মিডিয়ার সামনে কথা বলেছেন এবারের লিগের তৃতীয় দল রিয়াল মাদ্রিদের তারকারা। এ সময় দলের ইনজুরির সমস্যা সহ উঠে আসে নানা প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচের কারণে গেল 2 সপ্তাহে মাঠে গড়ায়নি স্প্যানিশ লিগ সহ অন্যান্য বড় লিগগুলো। তবে আসছে সপ্তাহেই আবারও মাঠের লড়াইয়ে দেখা যাবে বিভিন্ন দেশের বড় ক্লাবগুলোকে। মাঝের অবসরের সময়টুকু নিজেদের ক্লাব রিয়াল মাদ্রিদের স্পন্সর বিশ্বখ্যাত অ্যাডিডাসের বুট পরে ট্রায়াল দিলেন মাদ্রিদস্তানদের এবারের মৌসুমের নতুন কিছু মুখ। বাদ পড়েননি ইয়ারমেন্দি কিংবা গ্যারেথ বেল, আর মার্সেলো, আরবিওয়ালা, জাভি আলোনসো এবং মোরাতারা তো ছিলেনই। এ সময় ফুটবলাররা কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রসঙ্গক্রমে উঠে আসে দলের ইনজুরির কথাও। সেমি খেদিরার ইনজুরিতে আমরা কিছুটা চিন্তিত। ওর ইনজুরিটা গুরুতর, তবে ও দারুণ শক্ত মনের। আশা করছি দ্রুতই সেরে উঠে দলে যোগ দেবে সেমি। এটা সত্যি যে নতুন ক্লাব আর ইনজুরি থাকায় শুরুতে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছে আমার, তবে এখন আমি দারুণ উপভোগ করছি আর মৌসুমের বাকি ম্যাচগুলোতেও ভালো খেলতে পারবো বলে আশা করছি। এদিকে এবছর ব্যালন ডি'অরের জয়ী নিয়ে যখন চলছে নানা জল্পনা কল্পনা, তখন স্পেন জাতীয় দলের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস নিজের ভোটটা দিলেন পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর পক্ষেই। পাশাপাশি আবারও উঠে আসে সাবেক কোচ মরিনহোর সাথে তার তিক্ততার প্রসঙ্গ। আগেও বলেছি, এখনো বলছি, ব্যালন ডি'অর জেতার যোগ্য দাবিদার রোনালদোই। ও মৌসুমটা দারুণ কাটিয়েছে, আর মরিনহোর সাথে সম্পর্কটা যেমন থাকার তেমনই আছে। যতদূর মনে পড়ে প্রকাশ্যে আমি কখনোই তার সম্পর্কে কোনো মন্তব্য করিনি, যা আছে আমাদের ভেতরে ভেতরেই। এখন দেখাই যাক ক্যাসিয়াসের জবাবটা দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনহোর পক্ষ থেকে কিভাবে আসে। কামাল উদ্দিন রনি, সময় সংবাদ। এবার গলফ বিশ্বকাপের খবর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য গলফের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের অবস্থান এখন 49তম। ওদিকে ডেনমার্কের টমাস ব্রিজন এককভাবে শীর্ষস্থানে আছেন, আর তার চেয়ে 1 শট বেশি খেলে দ্বিতীয় স্থানে আছেন বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কেভিন স্ট্রিলম্যান। তবে মেলবোর্নে বাংলার টাইগার সিদ্দিকুর দ্বিতীয় দিনে আরও পিছিয়ে পড়েছেন। দ্বিতীয় রাউন্ড শেষে 76 পারের খেলায় 4টি শট বেশি খেলে 60 জনের মাঝে তার অবস্থান 49। অন্যদিকে বেশ ভালোই জমে উঠেছে ব্রিজন এবং স্ট্রিলম্যানের লড়াই। একজন অন্যজনকে ছাড়িয়ে যাচ্ছেন তো পরক্ষণেই আবার একজন অন্যজনকে ধরেও ফেলছেন। শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ব্রিজন 76 পারের খেলায় 8টি শট কম খেলে এককভাবে শীর্ষস্থান দখল করলেও স্ট্রিলম্যান প্রথম 4টি হলে চমৎকার খেলেছিলেন, কিন্তু অষ্টম হলে একটি এবং নবম হলে ডবল বোগি নিয়েই বিপদে পড়ে যান তিনি। পরবর্তীতে পারের চেয়ে 7টি শট কম খেলে তিনি লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধান বিরোধী জোটকে বাদ দিয়ে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হলে টেকসই হবে না অভিমত বিশ্লেষকদের। 38 ঘন্টা পার হয়ে গেলেও সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগের নেতা খুনের ঘটনায় মামলা হয়নি, আটক করা হয়েছে আরও 6 জনকে। কাল ঘোষণা করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন, জানালেন অর্থমন্ত্রী। এবং শীত মৌসুম শুরুর আগেই রাজধানীতে বেড়ে গেছে গ্যাসের সংকট, ভোগান্তিতে গ্রাহক। চট্টগ্রামে নতুন সংযোগ পেতে অনিয়মের অভিযোগ, অস্বীকার কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।